আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আগামী বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে আমরা কথা বলবো ভবিষ্যতের বাংলাদেশ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমার সাথে দুজন অতিথি রয়েছেন। প্রথমে আমি আপনাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার সাথে রয়েছেন ডক্টর মনোয়ার হোসেন, এক্সিকিউটিভ কোচ। আপনাকে স্বাগত মনোয়ার ভাই। ধন্যবাদ। আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন আবু সালে ইয়াহিয়া। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ইসলাম চ্যানেলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আবু সালে ইয়াহিয়া ভাই রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের সাথে আছেন। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমাদের বাংলাদেশে দেখেছেন যে আমরা পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন হয়তো সামনের দিকে হবে। সো ভবিষ্যতের বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করেন ডক্টর মনোয়ার হোসেন ভাই। ধন্যবাদ সাজু ভাই, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্যে। ভবিষ্যৎ বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই, এটা আমি আমাদের বর্তমান জেনারেশনের দৃষ্টিতে দেখতে চাই, কারণ তাদের জন্যেই ভবিষ্যৎ বাংলাদেশ। আমাদের দায়িত্ব গড়ে তুলে দেওয়া, কিন্তু আমরা জেনারেশন, যে নিউ জেনারেশন যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যার ভিত্তিতে করে তারা এই জুলাই অভ্যুত্থানটা করলো, তাদের দৃষ্টিতে বাংলাদেশটা কেমন তারা দেখতে চায়, তার প্রমাণ কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে। এবং গত 1 বছর যাবৎ তারা বিভিন্ন অ্যাঙ্গেলে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এবং তাদের রিফ্লেকশনের মাধ্যমে তারা কিন্তু একটা আনসার দিচ্ছে যে তারা একটা ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, একটা পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ দেখতে চায়, যেটা উন্নত বিশ্বের সাথে কম্পিট করবে, যেটা শিক্ষা এবং প্রযুক্তিতে উন্নত হবে এবং জেনারেশনকে ধারণ করতে পারবে, এমন একটি বাংলাদেশ আমিও চাই। আপনি তাদের সাথে একমত? আমি তাদের সাথে, আমি এরকম একটি বাংলাদেশ চাই যেখানে আমরা গর্ব করতে পারবো জাতিসত্তা নিয়ে, গর্ব করতে পারবো আমাদের দেশকে নিয়ে, এবং আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি থাকবে, যেখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সকলের জন্য একটি সুন্দর রাষ্ট্র, যে যার ধর্ম নিরিবিলি পালন করতে পারবে, যে যার যার কৃষ্টি কালচার পালন করতে পারবে, এবং নাগরিক অধিকারগুলো সে পাবে। তার যেই জীবনের যে মৌলিক চাহিদাগুলা, সেই চাহিদাগুলো পূরণ করতে পারবে, এবং সকলকে পারস্পরিক সম্প্রীতি এবং ন্যায়পরায়ণতা এবং সমৃদ্ধির দিকে নিয়ে কাজ থাকতে পারবে, স্বপ্ন দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে। ইয়া ভাই, ভবিষ্যতের বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? দেখুন, প্রথমে ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে বাংলাদেশের জনগণের চোখ দিয়ে দেখতে চাই যে বাংলাদেশের জনগণ কি চায়, কিভাবে চায় এবং কেন চায়। ৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, প্রথম একটি সুযোগ ছিল একটি ইনক্লুসিভ, সবার জন্য একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু সত্যিকার অর্থে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতার অভাবের কারণে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। একটা প্রথম চান্স আমাদের মিস হয়েছে, এবং এরপরে কি হয়েছে আমি সেদিকে না গিয়ে যদি আমরা বলি, ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানটা কীভাবে হয়েছে আমরা যদি দেখি, পলিটিক্যাল বা রাজনৈতিক দলগুলোর যে নিজস্ব দর্শন, সে কোনো একটা দর্শনের উত্থানের ফলে কিন্তু এটা হয়নি। এটি হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু ইউনাইটেড একটা আওয়াজ ছিল, ইউনাইটেড একটা স্পিরিট ছিল এই জায়গায়। এখানে ডিভাইডেশন ছিল না, সবাই মিলে সবার মতো করে একটি বাংলাদেশ গড়ার জন্য সামনে থেকে আমরা দেখেছি এমন কিছু তরুণ উদ্যমী যুবক সামনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু পিছনে কিন্তু আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল। তাহলে দেখা গেল যে রাজনৈতিক দলও আছে, সিভিল সোসাইটি আছে, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, ছাত্র আছে, নারী আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, ইউনিভার্সিটিও আছে। এই যে সবাই মিলে যে একটা সুন্দর একটা পরিবেশ, সবাই একসাথে আওয়াজ তুলতে পারার কারণে কিন্তু ২৪-এ গণ অভ্যুত্থানটা হয়েছে। তাহলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার আলোকেই একটি সম্মিলিত বাংলাদেশ। সেই আকাঙ্ক্ষাটা হলো কি, নাম্বার 1 হচ্ছে একটা হলো ইনক্লুসিভনেস। এখানে কোনো এইটার ভিত্তিতে সেটার ভিত্তিতে কোনো বিভাজন আসবে না, এই পন্থী সেই পন্থীর কোনো বিভাজন আসবে না, সেটা স্পষ্ট আমরা দেখেছি। আরেকটা হচ্ছে করাপশন ফ্রি, যেটা উনি একটু টাচ করেছেন, যে দুর্নীতির কারণে বাংলাদেশটা তলাবিহীন জুড়ির মতো পরিণত হয়ে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকার হিসাব, যে হিসাব আপনার আমার
মাথায় ধরে না, সাধারণ জনগণের মাথায় ধরে না, ক্যালকুলেশনে ধরবে না এক একজন কী পরিমাণ দুর্নীতি করেছে। তাহলে কি হয়েছে, কিছু ব্যক্তি মোটা হয়েছে, বিত্তশীল হয়েছে, আর দেশের মানুষ কি হয়েছে, আস্তে আস্তে শুধু ফকির হয়েছে, তাদের সম্পদ হারিয়েছে। তাহলে এইটা হচ্ছে আপামর জনগণ, কৃষক, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে সবাই কিন্তু এতে ভুক্তভোগী হয়েছে। তাহলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জনগণের একটা বিরাট মতামত আছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই যদি সেটাকে ধারণ করে দুর্নীতিমুক্ত, করাপশন ফ্রি একটি বাংলাদেশ গড়তে চান, সেটা হবে আমাদের সকলের একটা প্রত্যাশা, এবং আমি সেরকম একটি বাংলাদেশ চাই। ধন্যবাদ আপনাকে। এই যে ইয়া ভাই বললেন, মনোহর ভাই, যে রাজনীতিক আপনার এই যে দুর্নীতি তো আমাদের মানে দেশে একটা মানে আপনার বিস্ফোরার মতো দুর্নীতিটা। তো দুর্নীতি যদি আপনি বন্ধ করতে হয় তাহলে তো রাজনৈতিক স্থিতিশীলতাটা দরকার। গত 53 বছরে আপনি দেখবেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ ছিল, কিন্তু গণতন্ত্র ছিল না। এই যে দুর্নীতি বন্ধ করার জন্য তো রাজনৈতিক স্থিতিশীলতাটা দরকার। এখন আপনি কিভাবে মনে করেন, আপনি ঢাকা ভার্সিটি থেকে পড়ে আসছেন, তো আপনার একটা এই দেশেও একটা ভালো জব করেন, যে বাংলাদেশে এবং এই দেশের সাপেক্ষে আপনি বাংলাদেশের যে রাজনীতি, আপনি যে দেশে আছেন এই দেশে মোটামুটি একটা রাজনৈতিক স্থিতিশীলতা আছে, তো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কি প্রয়োজন বলে আপনি মনে করেন? কিভাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসতে পারে? দেখুন, যারা আমি মনে করি যে রাজনীতি যারা করে, রাজনীতিটা কেন করে সেই জিনিসটার আইডেন্টিফিকেশনটা জরুরি। তো যারা রাজনীতিবিদ হয় তারা রাজনীতিটা করতে হয় হচ্ছে হলো মানুষের জন্যে, দেশের জন্য। ইটস এ ভলেন্টারি ওয়ার্ক, ইজ নট দ্য সোর্স অফ ইনকাম। পেইড জব না। প্রবলেম হয়ে গেছে আমাদের দেশে, রাজনীতিটা হয়ে গেছে সোর্স অফ ইনকাম। আর এই সোর্স অফ ইনকাম করতে গিয়ে ডেফিনেটলি রাজনীতি ইজ নট ফর সোর্স অফ ইনকাম, কিন্তু যেহেতু বানায় ফেলছে সোর্স অফ ইনকাম, তাহলে তাকে দুর্নীতি করতেই হচ্ছে, যেটা আপনি এই দেশে পাবেন না। এই দেশে কেউ কাউন্সিলর হইতে, মানে কাউন্সিলর হইলে বা এমপি হইলে তার ইনকাম বাড়বে এই আশায় কেউ রাজনীতি করে না। এখানে করে হচ্ছে হলো রাজনীতিটা তারা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্যই করে, সোশ্যাল রেসপন্সিবিলিটি করে, প্রফেশনাল আদার্স তার বিষয়গুলো আছে জনগণের জন্যই করে। কিন্তু আমাদের দেশে এই প্রবলেমটা হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? এখানে একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে হলো যে এথিক্যাল বিষয়গুলো ইম্পর্টেন্ট, নৈতিক শিক্ষা এবং নেতৃত্ব যে জিনিসটা আমাদের দেশে প্রবলেমটা হয়ে গেছে, যেটা এই যে ধরেন আমি জাস্ট এই একটু আগে আস্তে আস্তে বলতেছিলাম যে ডাকসু একটা ইলেকশন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা নির্বাচন। এটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা 1 বছরের জন্য জাস্ট একটা তাদের ছাত্রদের অধিকার নিয়ে একটা কমিটি হয়। এটা এই দেশে প্রত্যেক ইউনিভার্সিটিতে হয়, কেউ এটা নিয়ে আসবে। কিন্তু আমাদের একটা ইউনিভার্সিটির ইলেকশন জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ের ইলেকশন হয়ে গেছে। তার থেকে বড় কথা হচ্ছিল যে যেই লোকটা জীবনে স্কুলে গেছে কিনা সন্দেহ আছে, ফেসবুকে দেখবেন সে ডাকসু ইলেকশন নিয়ে বিশাল এক স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। অর্থাৎ সবাই সবকিছু করতে চায়, যার যেখানে কথা বলার যোগ্য রাইটস নাই অথবা অ্যাবিলিটি নাই, ক্যাপাসিটি নাই, ওটাও সে শুরু করে। সবাই সবকিছু করতে যায়, এগুলো এক ধরনের বিষয়। এই জন্য রাজনৈতিক শিক্ষাটাও এখানে জরুরি, নৈতিক শিক্ষাটা জরুরি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা জরুরি। আমি রাজনীতি করতেছি কেন করতেছি, মানে এইটা আমি যদি কোশ্চেন বলি, এটা কেন যে সবাই সবকিছু করতে চায়, এটার কারণটা কি? এটার কারণটা তো অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে হলো যে আমাদের দেশে দীর্ঘদিন থেকে এডুকেশনাল সিস্টেমে বলেন বা আমাদের সামাজিক সিস্টেমে বলেন, দীর্ঘদিন থেকে আমরা নৈতিক শিক্ষা থেকেও দূরে, আবার আমাদের ফোকাস থেকে দূরে, এবং জনগণকে বা স্টুডেন্টদেরকে মেন্টরিং করার ক্ষেত্রে আমরা রং হ্যান্ডেলিং করছি। এটা স্কুল স্টুডেন্ট বলে, এবং আমাদের টিচাররা রং হ্যান্ডেলিং করছে, আমাদের ইমামরা রং হ্যান্ডেলিং করছে জনগণকে। এটা লং টাইম লাগবে আমি বলতে, কিন্তু আমি যদি ক্লিয়ারলি এতটুকু বলি যে নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং আমার রেসপন্সিবিলিটি, এই কানেক্টিভিটিটা লস করছে। এখন এই কানেক্টিভিটিটা লস করার কারণে এই সিস্টেমগুলো তৈরি হয়েছে। এখন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই যে রাজনীতিটা হওয়া দরকার ছিল কেন, বা এই যে একটু আগে প্রথম যে কোশ্চেনটা কি ছিল যেন আপনার, আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে জিনিসটা প্রয়োজন, যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং লিডারশিপের নেতৃত্বের মধ্যে আমূল পরিবর্তন আনা দরকার। ধন্যবাদ আপনাকে। এবার কাছে আমি আসবো, এই যে ডক্টর মনোয়ার যেটা বলেছেন যে সোর্স অফ ইনকাম, রাজনীতি একটা সোর্স অফ ইনকামের বিষয় হয়ে গেছে না। এই দেশে আমরা দেখবো যে যারা রাজনীতি করে এদের অবস্থা কিন্তু আপনার, ওরা ওই যে কনসালটেন্সি করতে হয়। আপনি দেখেছেন যে আপনার
এই যে বরিস জনসন, সে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে চাইছে, কারণ তার চেয়ে কলাম লিখলে সে বেশি পয়সা পায়। এই যে বাংলাদেশে যদি আপনি আগামীর বাংলাদেশ চান, যে ভবিষ্যতের বাংলাদেশ নতুন বন্দোবস্ত চান, এই সোর্স অফ ইনকামটা পলিটিক্যাল লিডারদের বন্ধ করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? না এটা তো আগে যা লাউ তাও কদু আগের মতোই চলে আসবে। এই যে রাজনীতিতে যে সোর্স অফ ইনকাম মনে করে, এইটা বন্ধ করতে হলে আপনি কি মনে করেন কি করা উচিত বাংলাদেশের সরকারের এবং জনগণের? হ্যাঁ, ধন্যবাদ। মূল জিনিসটা হচ্ছে কি, একটা আমূল সংস্কার প্রয়োজন পলিটিক্সে, রাজনীতিতে। রাজনীতি এখন হয়ে গেছে সবচেয়ে বড় লাভজনক একটি পেশা। যার কোনো যোগ্যতা নাই সে এই লাভজনক ব্যবসা করতে পারবে, সে এই পেশায় আসতে পারবে। আপনি সাংবাদিকতা না জানলে সাংবাদিকতা যেতে পারবেন না। আপনি, উনি কোচ, কনসালটেন্ট, আমিও প্রফেশনাল এডুকেশনাল কনসালটেন্ট। আমার এই জায়গায় যদি এক্সপিরিয়েন্স না থাকে আমি এটা করতে পারবো না। যার নাই সে করতে পারবে না। কিন্তু রাজনীতি সবাই করতে পারবে। এটা থার্ড ওয়ার্ল্ড, বাংলাদেশ সহ আমাদের অন্যান্য কান্ট্রিগুলোতে এমন একটা অবস্থা চলে আসছে। তো এইখানে সংস্কারটা, আমি আশাবাদী যে বাংলাদেশে এখন একটা ঐক্যমত পরিষদ হয়েছে আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর ইউনূস, এবং রাজনৈতিক দলগুলো একসাথে বসছে, তারা আলোচনা করছে, অনেকগুলি বিষয়ে তারা একমত হচ্ছে, অনেকগুলি বিষয়ে তাদের দ্বিমতও আছে। তো এই যে স্পিরিটটাকে ধরে যদি তারা সামনে আগায়, হতো সংস্কার আসবে। তো সংস্কারটা কিভাবে হওয়া উচিত, কেমন হওয়া উচিত? আমি মনে করি স্পষ্টত হলো, আজকের এই গ্লোবালাইজেশনের যুগে বিশ্বের অন্যান্য দেশের রাজনীতিগুলো কীভাবে চলছে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের রাজনীতি, স্পেশালি ইউরোপের লন্ডন এবং নিউ ইয়র্ক বা ইউকে এবং আমেরিকার একটা হিউজ প্রভাব আছে। আমাদের বাংলাদেশি যারা এখানে আছে তারা অনেক বেশি পলিটিক্যাল সচেতন, বিভিন্ন ওয়েতে তারা কিন্তু বাংলাদেশের পলিটিক্সে কন্ট্রিবিউশন করছে। এবং জুলাই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বাংলাদেশে গিয়ে রাজনীতিতে তারা অংশগ্রহণ করছেন, এবং এখানকার রাজনীতিতে তারা যেটি শিখেছেন আমরা আশা করি যে তারা এর একটা ভালো দিকগুলো ওখানে ইনপুট করবেন। এর মধ্যে একটা পয়েন্ট হলো, যেটা মূল পয়েন্টটা মিস করেছি আমি, সেটা হলো কীভাবে চলবে। তো চলার জন্য আমি মনে করি রাজনীতিবিদরা রাজনীতি করেন, পলিটিক্যাল পার্টি ইলেকশন করে, খরচ করে, কিন্তু ইনকাম সোর্স তারা ডিক্লেয়ার করতে দেখবেন গোপনীয়তা রক্ষা করতে চায়, বলতে চায় না। এটাকে ওপেন করে নিয়ে আসতে হবে। ক্রাউড ফান্ডিং হবে এখানে, যেমনি ক্রাউড ফান্ডিং হয় প্রত্যেক দলের মেম্বাররা, আপনি জেরেমি করবিন যে পার্টি করার 300,000 না কত হাজার মানুষ একদিনে দুদিনে আপনার তারা রেজিস্ট্রেশন করেছে, এবং প্রত্যেকে মেম্বার হবে। তো মেম্বার কী করবে? মেম্বার পেমেন্ট করবে। যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের মেম্বাররা কিন্তু 5% 3% করে তাদের দলে কন্ট্রিবিউশন করছে, কিন্তু সব দলগুলো সেটা নাই। তো এটা ওপেন হবে, এটা কোনো সিক্রেট বিষয় হবে না। রাজনীতি করবে, সে নিজ থেকে কিছু একটা দিবে, এবং জনগণও তখন দিবে। তাহলে জনগণের টাকা দিয়ে রাজনীতি যারা করে কেন করে? জনগণের কল্যাণের জন্য, জনসেবার জন্য। তো জনগণের টাকা দিয়ে জনসেবা করবে, এবং এইটা করার জন্য যেটা হবে, সরকারি দলে যারা থাকবে তারা যেমনি একটা বেতন পায়, বিরোধী দলও যারা থাকবে তাদের শ্যাডো মিনিস্ট্রি থাকবে, তার একটা বড় টিম থাকবে প্রত্যেক মন্ত্রণালয়ে, এবং সেটাও গভর্নমেন্ট কী করবে? তাদেরকে ফ্যাসিলিটেট করবে। আচ্ছা ইয়া ভাই, আমি যদি একটা জিনিস বলি যে সংস্কার জিনিসটা আসলে এতদিন ধরে কথা হচ্ছে, তো সংস্কার যে আসলে জিনিসটা কি? সংস্কার আপনি যদি আমাদের সাধারণ দর্শকদের যদি বুঝিয়ে একটু বলেন যে সংস্কার জিনিসটা কি, এবং কেন এতদিন ধরে হচ্ছে না, সংস্কার কোথায় আটকে আছে? দেখুন, এটা আপেক্ষিক। আপনি ছোটো কোনো জিনিস চান, কম সময় হবে। বড় কিছু চাইবেন, বেশি সময় লাগবে। সংস্কার মানে পরিবর্তন, সংস্কার মানে চেঞ্জ, সংস্কার মানে রিফর্ম, তাই না? আমাদের গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে গেছে। 3টা ইলেকশন হয়েছে, রাতের ইলেকশন, হ্যাঁ। তারপরে চলে যান, বুট হয়ে গেছে, 154 জন আমরা দেখেছি অটোমেটিক কি হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এইভাবে মানুষ গণতন্ত্র পায়নি, কারণ আমাদের একটা ফ্যাসিজমের একটা কাল্ট বিল্ড আপ হয়েছে। তো মানুষ তার ভোটাধিকার পায়নি। এই ছোটো ছোটো ইলেকশনগুলো নিয়ে দেখেন, ডাকসু নিয়ে সারা দেশের মানুষ কনসার্ন, বিদেশ থেকেও সবাই। কেন? কারণ রেগুলার ইলেকশন হচ্ছে না। রেগুলার যখন হতে থাকবে এগুলো নিয়ে থাকবে না। তাহলে এই যে গণতন্ত্রের যে মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা, এবং এইটা করবে কি? পলিটিক্যাল পার্টি। তার পলিটিক্যাল পার্টির রিফরমেশন হলো তার লিডারশিপের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনার রেগুলার তাদের যে কি বলে ইলেকশন প্রসেস, এটাকে কাউন্সিল বলে, রেগুলার কাউন্সিলিং হইতে হবে, রেগুলার কমিটি পরিবর্তন হতে হবে, যোগ্য লোকদের এবং যারা প্রফেশনালি দক্ষ তাদের পলিটিক্সে ইনভলভমেন্ট বাড়াতে হবে, তাদের যে মেধা আছে সেটাকে কাজে লাগাতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে সংস্কারের মধ্যে যেতে হবে। তাই সংস্কার আসলে একদিনে হবে না, দুদিনে হবে না, একটা বিল্ডিংয়ের কালার চেঞ্জ করার মতো হবে না, এটা সময় লাগবে। কিন্তু এর জন্য আমরা এটার সাথে যত স্টেক হোল্ডার আছে তাদের মন মানসিকতাটাকে সেভাবে বিল্ড আপ করতে হবে। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে। আমি এখন ডক্টর মনোয়াবের কাছে আসবো। এই যে পরিবর্তন, যে জিনিসটা পরিবর্তন, উনি বলেছেন যে একদিনে তো পরিবর্তন হবে না, কিন্তু কিছু জিনিস আছে তো, যে শেকিং পরিবর্তন, যেটা মানে যেটা আমাদের মানে মৌলিক পরিবর্তন, যেটার ছাড়া কিন্তু দেশের যে নতুন বন্দোবস্ত না, কোন জিনিসটা আপনি মনে করেন যে এখনকার বাংলাদেশে আগামীতে ইলেকশন হবে, নতুন সরকার যাবে, কোন জিনিসটার পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি? ধন্যবাদ।
আমি মনে করি যে এই আহ, এই এখন একটা সময় যাচ্ছে যে সময়টাতে পরিবর্তনটা জোর করলে হলেও করতে হবে। কেন বলতেছি? পরিবর্তন তো জনগণের জন্য। আমরা একটা দীর্ঘ সময় আমাদের জনগণের চাওয়াটাকে রাজনৈতিক খোলসে এবং অপসাংবাদিকতার মিশ্রণে একটা ফেব্রিকেটেড জিনিস সামনে উপস্থাপন করছি। কথাটা আমার একটু লাগতে পারে, যেটা হলো, এই দেশের মাটি এবং মানুষ আসলে কি চায়, আসলে তারা কিসে অভ্যস্ত, আসলে তাদের ভ্যালুস কি, এইটাকে এইটা অনুযায়ী রাজনীতি না করে রাজনীতিগুলা করছে হলো তাদের কোনো প্রভু এজেন্সির দ্বারা তাদের মতো করে তাদের মতাদর্শকে স্টাবলিশ জনগণের উপরে করে দিছে, ফেব্রিকেট করছে। এটা হচ্ছে জনগণ চায়। রাজনৈতিক দলগুলা যেমন এটা করছে, আমাদের দেশের উপরে যারা আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা তাদের বিভিন্ন এজেন্সি দিয়ে এটা করছে। সাংবাদিকরাও, আর্টিস্ট, কলামিস্ট এবং শিক্ষাবিদরাও সেটাকেই এন্ডোর্স করছে, যেটা আসলে জনগণের সাথে না। আমি একটু ব্যাকগ্রাউন্ড এটাতে দিতে হবে। কেন আমি এই সময়টাতে এই কথাটার প্রতি খুব গুরুত্ব দিতে চাচ্ছি। বিশেষ করে আজকের টকশোতে আমি মনে হয় এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে বলতে চাচ্ছি। আপনি যখন ড্রাইভিং করেন, হাইওয়েতে লং রোডে যখন আপনি ড্রাইভিং করেন, তখন কিন্তু লং রোডে যখন আপনি ড্রাইভিং করেন তখন মোটামুটি কনসেন্ট্রেট করলেই গাড়ি চলে। কিন্তু যখন কোনো টার্নিং পয়েন্টে যাবেন, কোনো কিছু, তখন কিন্তু আপনি সিরিয়াসলি সব কিছু ধরতে হয় এবং ধরে কিন্তু তখন গাড়িকে আপনার ফুল কন্ট্রোলে নিয়ে গাড়িটা ড্রাইভ করতে হয়। যদি সেটা করতে ব্যর্থ হন তাহলে আপনি ফুলি অ্যাক্সিডেন্ট করবেন। আমরা সেরকম একটা টার্নিং সময় এখন পার করছি। এখন এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা দেওয়া হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে জিনিসটা আসছে, এবং গত পরশুদিন ডাকসু ইলেকশনে আপনি দেখবেন যে, আমি এখানে কথাটা কেন বলতেছি, আমি একটু 2 মিনিট সময় এখানে বেশি নেব। কারণ হলো, আপনি দেখবেন যে সবগুলো দল, সবগুলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী জাতীয়তা বা মুসলিম জাতীয়তাবাদ কেন্দ্রিক দলগুলো কিন্তু একত্রিত হয়েছে আর তাড়াইছে হলো আওয়ামী ফ্যাসিজমকে। খেয়াল করবেন, একসাথে হয়ে 1 বছর যাবত এরা একসাথে কাজ করতে গিয়ে এদের মধ্যে আবার ডিভিশন শুরু হয়েছে। এবং গত ডাকসু ইলেকশনে, পরশুদিনের ডাকসু ইলেকশনে আপনি দেখবেন যে আবার সামারাইজড হয়েছে। আপনি দেখবেন যে যাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে তার একটা সামারাইজড হয়েছে। এখানে আমি কেন কথাটা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনাকে খেয়াল করতে হবে যে বাংলাদেশের মাটি এবং মানুষ আসলেই কি চায়, আর আমরা ইতিহাসটাকে কিভাবে গত কতদিনে বিকৃত করছি। আসলে কি পরিবর্তন এইটাই আসলে কি পরিবর্তন চায়। দেখেন, বাংলাদেশের মাটি এটা একটা বিপ্লবী মাটি। আপনি যদি হিস্ট্রি দেখেন, লং টাইম এই মাটি কিন্তু শাসন করা এত সহজ হয় না এই কারো পক্ষে। ইভেন তো 200 বছর ব্রিটিশরা শাসন করছে ভারতবর্ষ, এই মাটি কিন্তু সহজে শাসন করতে পারে নাই। তাহলে কেন এই মাটি এবং মানুষের পেত্রাতটা কি? এবং আপনি ইবনে বতুতা, এটা একটা সমৃদ্ধ জাতিসত্তা ছিল এবং অর্থনৈতিকভাবে সারা পৃথিবীর মধ্যে একটা উন্নত, ধনী রাষ্ট্র ছিল আমাদের এই বঙ্গটা। ব্রিটিশরা আসার পরে আমরা দুর্বল হয়েছি। ব্রিটিশরা আসার পথে 200 বছরের শাসনে প্রভুত্ব এবং দাসত্বের একটা কালচার, ইংরেজ দেখলে নিজেদের মাথা নত করে ফেলার যে একটা কালচার, এবং তার এই কালচারটা আমাদের প্রফেশনাল লাইফে, একাডেমিক লাইফে আমাদের এমনভাবে ঢুকছে যে ওই জায়গা থেকে বের হইতে আমাদের আরও 100 বছর লেগে যাচ্ছে। যার কারণ এটা থেকে জেনজি এই জেনারেশনটা অনেকটা বের হয়ে আসছে। আগামীর বাংলাদেশ বলছেন তো প্রোগ্রামটা, এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি। আমাদের জেনারেশন পর্যন্ত এই অথরিটির স্টাইলটা ছিল। আমরা ইংল্যান্ড থেকে কেউ গেছে দেখলে দাঁড়াই যেতাম, অথবা এই জেনারেশন ইংল্যান্ড নাম না, রাজা মহারাজা আসেন, ডোন্ট কেয়ার, আই এম ইউ আর। এখন কিন্তু আগামীর বাংলাদেশ কিন্তু ওই জেনারেশন লিড করবে, এবং অলরেডি আলফা শুরু হয়েছে। ওই জেনারেশন, তার আগামীর বাংলাদেশ গড়তে হলে আপনাকে মাটি এবং মানুষের কথাটা খেয়াল করতে হবে। তখন আপনি দেখবেন যে 200 বছরের পরে যখন ভারত পাকিস্তানটা ভাগ হয়, কেন এই মাটি মানুষ, 47 সালে তো বলা হয়েছে যে যাদের ভারত পছন্দ তারা ভারত যাবে, যাদের পাকিস্তান পছন্দ তারা পাকিস্তান যাবে, অপশন তো দেওয়া হয়েছে। এবং এখানে যারা এই মাটিতে থাকতে চায় না তারা চলে গেছে কলকাতায়। সো কলকাতার বাংলা আর আমাদের পূর্ব বাংলা এক না। কলকাতার মাটির মানুষ আর আমাদের মাটির মানুষ এক না, যদিও দুইটা বাংলা, সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাঙ্গেলের। এরা ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সাথে একসাথে হয়েছে, কিন্তু পাকিস্তানের শাসন আমলে এই জায়গার মানুষগুলো সেই অধিকারটা পুরোপুরি পায় নাই
যদিও শাসক গোষ্ঠীর একটা বিশাল অংশ এই শাখা থেকেই ছিল। কারণ আপনি খেয়াল করবেন যে আমরা অনেক সময় বলি যে পশ্চিম পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি। পশ্চিম পাকিস্তান আমরা স্বাধীন হইনি, এটা একটা রাষ্ট্রই ছিল, ভাগ হয়েছে। হ্যাঁ, ভাগ হয়েছে এই জন্য বলতেছি কারণ আমাদের প্রথম গভর্নর এই কায়দা মোহাম্মদ আলী জিন্নাহ, সেই সময় প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঢাকার লোক। দ্বিতীয় গভর্নর খাজা নাজিমউদ্দিন, সেও তো পশ্চিম পাকিস্তান, সে আমাদের এখানের। তারপরে আমাদের ওখান থেকে একজন, এখান থেকে একজন, এভাবে করে আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, আমাদের হোসেন শহীদ সরোয়ার্দী, তারপরে এরা সবাই, এরপরে স্পিকার, সবগুলো আমাদের এই দিক থেকে। তার মানে আমি কথা বলছিলাম শাসক, যে যারা শাসক গোষ্ঠী এবং প্রেসিডেন্ট, তো শাসক গোষ্ঠী আমাদের এই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। পরে আমাদের মুক্তিযুদ্ধ করতে হয়েছে এবং আমরা তাদের থেকে আলাদা হয়ে আমাদের একটা স্বাধীন দেশ হয়েছে। স্বাধীন দেশ হওয়ার পরে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বাধীন হয়েছে, সেইটাকে আবার ফেব্রিকেট করে রং, কারণ যুদ্ধ ৭১ সাল ইসলামের বিরুদ্ধে হয়েছে, বলেন ৭১ সাল কি ইসলামের বিরুদ্ধে হয়েছে? ৭১ তো অধিকার আদায়ের জন্য ৭১ ছিল অধিকার আদায়ের জন্য, অধিকার আদায়ের যুদ্ধ ছিল। কিন্তু ৭১ পরবর্তী যেই সেকুলারিজম, ইসলাম বিদ্বেষী, ৭২-এর সংবিধানে ইসলামকে বাদ দেওয়া, তারপরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বাদ দিয়ে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় করা, স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম বাদ দিয়ে স্যার সলিমুল্লাহ হল করা, এইভাবে যে ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধটা ঘোষণা করা হয়ে গত ৫৪ বছর ইসলামকে করা হয়েছে এবং ইসলামী সংগঠনগুলোকে যেভাবে যেভাবে নেগেটিভ ফ্যাব্রিকেশন দিয়ে তৈরি করা হয়েছে, এইটা আমাদের জাতিসত্তার এগেনিস্টে গেছে, কমপ্লিটলি এগেনিস্টে গেছে, এবং সেটার একটা বহিঃপ্রকাশ জেনজি দিয়ে দিছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমি ইয়া ভাই এর কাছে একটা জিনিস বলতে চাই, আপনার কাছে আসবো যে জিনিসটা, এই যে জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে না, কারণ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে আসছেন, এখনকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এই যে দুইটার মধ্যে পার্থক্য আপনি কি মনে করেন? যে পার্থক্যটা ধরেন আপনি দেখেছেন কয়েকদিন আগে যে আপনার ডাকসু ইলেকশন হইলো, আপনাদের সময় যদি ডাকসু ইলেকশন হতো তাহলে কি এইভাবে পরিবর্তনটা দেখতে পারতেন? মানে আপনার দুই জেনারেশনের মধ্যে পার্থক্যটা আপনি কি দেখতে পান? এই জেনারেশন কি চায় আর আপনাদের জেনারেশন কি চেয়েছিল? অনেক সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এটা অত্যন্ত জরুরি ফাইন্ড আউট করা এবং তার আলোকে অ্যাক্ট করা। তো বয়সের পরিবর্তনের ফলে মানুষের পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়, মানুষের এনার্জির পরিবর্তন হয়, ইচ্ছা শক্তির পরিবর্তন হয়। তো এইটা আমরা অনেক সময় খেয়াল করি না, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা 50 বছরের একজন যিনি নেতৃত্বে আছেন, দায়িত্বে আছেন, অফিসের দায়িত্বে হোক, পলিটিক্যাল পার্টির দায়িত্বে হোক, অন্য কোনো দায়িত্বে হোক, তিনি যখন পলিসি ঠিক করেন স্কুল ছাত্রদের জন্য, তিনি যখন পলিসি ঠিক করেন আপনার 20 বছরের তরুণদের জন্য, তখন যদি এখানে তরুণদের ইনক্লুশন না থাকে, তাদের সে না থাকে, তাদের ওপিনিয়ন না নেওয়া হয়, তখন বিশাল একটা সমস্যা তৈরি হয়। আমাদের দেশের অবস্থাটা হলো এরকম, এবং বিষয় আরও অনেক দেশেরও, যে যে চেয়ারটা পায় সেটা কোনো রকম ছাড়তে চায় না। তার যে বয়স হচ্ছে, তার চেয়ারের যে বয়স হচ্ছে, তার যে চিন্তাশক্তি কমছে, তার যে ক্রিয়েটিভিটি কমছে, তার যে প্রোডাক্টিভিটি কমছে, এইটাকে বাড়ানো তার কোনো প্ল্যান নাই, এবং যারা করতে পারবে তাদের জন্য কোনো চেয়ারের ব্যবস্থা আমরা করি না। তো আপনি যে গ্যাপের কথা যদি বলেন, আমি যদি প্রেসাইজলি বলি, মূল জিনিস হচ্ছে এই জেনারেশন অনেক ফাস্ট। এই জেনারেশন আমাদের চেয়ে অনেক বেশি ফাস্ট। তারা চিন্তা করে ফাস্ট, তার রেজাল্ট চায় দ্রুত, তারা হচ্ছে ইনিশিয়েটিভ নেয়, আপনার অ্যাকশনমুখী, এবং খুব দ্রুত তারা সেটা রেজাল্টও চায়। আপনি যদি স্লো হন, আপনি যদি চিন্তায় চেতনায় স্লো হন, তাদের কথা বুঝতে না পারেন, তারা আপনার কথা শুনবে না। এর কারণটা কি? কারণ হচ্ছে ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি, তথ্য প্রবাহের যুগে আমরা এখন আছি। আমরা এই জায়গায় বসে কি করছি, বাংলাদেশের যে তরুণ চাইলেই সেটা জানতে পারবে, চাইলেই সে ইচ্ছে মতো প্রত্যেকটি মানে রিয়েল টাইম আপডেটে থাকতে পারছে। আপনার জোহরান মামদানি মেবি নিউ ইয়র্কের সিটি মেয়র হচ্ছে, সে কোথায় কী বক্তব্য দিচ্ছে সেটা আপনার ওই আফ্রিকার একটা গরিব দেশের কিংবা আমাদের ইন্ডিয়ার এই কেরালা রাজ্যে বসে একজন তরুণী কিন্তু তার বক্তব্য শুনছে, ভিডিওতে সে দেখছে কেমনে অ্যাক্ট করছে, কেমনে অ্যাড্রেস করছে, কেমনে কথা বলছে, কি তার প্ল্যানের মধ্যে কি সে মানে ইনক্লুড করতেছে, জনগণের সাথে সে কি দিবে বলে প্রতিশ্রুতি করছে, সে কি করতে পেরেছে বলে সে এখানে উপস্থাপন করছে। এই জিনিসটা এই জেনারেশন খুব সহজে অনুধাবন করে, তারা ফলো করে, যেটা 15 বছর আগে যারা ছিল তাদের সে সুযোগ ছিল না, 20 বছর আগে যারা তাদের সে সুযোগ ছিল না। এই জন্যে এই জিনিসটা মাথায় নিতে হবে। ধন্যবাদ ইয়া ভাই, আমরা একটু ব্রেকে চলে যাব।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন একটা ব্রেকে চলে যাব। আপনারা দেখতেছিলেন আগামীর বাংলাদেশ অনুষ্ঠানটি। আমরা এই কথাগুলোই আমরা আবার কথা বলবো আমাদের আরেক অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে চলে আসবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আবার আগামী বাংলাদেশ অনুষ্ঠানে ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম ভবিষ্যতের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমার সাথে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন ডক্টর মনোয়ার হোসেন, আমার সাথে আছেন আবু সালে ইয়াহিয়া ভাই। আমরা ইয়াহিয়া ভাই, আপনার সাথে কথা বলছিলাম যে দুই জেনারেশনের মধ্যে পার্থক্য। আপনি যদি আপনার কথাটা শেষ করেন, আমরা বিরতির জন্য আপনার পুরো কথাটা শুনতে পারিনি। হ্যাঁ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলছিলাম যে তারা আসলে একটা হচ্ছে তথ্য প্রবাহের অবাধ যে সুযোগ, এই সুযোগের কারণে সবাই এখন একটা গ্লোবাল সিটিজেন। এখন কাউকে বাংলাদেশের সিটিজেন, ইউরোপের সিটিজেন এটা বলার আসলে বলে আলাদা করার কোনো সুযোগ নেই। আপনি এই ইলেকশন, ডাকসু ইলেকশনও দেখেছেন যে শামীম হোসেন নামে একজন ছেলের বক্তব্য শুনেছেন যে স্বতন্ত্র ইলেকশন করেছে। তাকে আগে কেউ চিনত না, এবং কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ভিতরে থাকতে পারে, কিন্তু বাইরে নাই। কিন্তু তার কথাগুলো, তার ইংলিশ যে ওয়ার্ডগুলো সে বলে, আমি কিছু শুনেছি, তার যে প্রনাউন্সিয়েশন, ইভেন আমরা অনেক ইংলিশ দেশে থেকেও আমাদের প্রনাউন্সিয়েশন তার বেটার। তাহলে সেই সুযোগটা সে সেখানে লার্ন করেছে, সে সেখানে টিচিং করছে, আর অনেকেই টিচিং করছে। তো একইভাবে আপনি যদি, এবং আরও যারা ইলেকশন করেছে, তাদের কথা, তাদের চিন্তা, তাদের এক্সপ্রেশনটা যদি আপনি দেখেন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে এই জেনারেশনটা কী চায়। আপনি জেনারেশন গ্যাপের কথা বলছেন, এই গ্যাপটা আমার মনে হয় যেখানে যেটা আছে ফাইন্ড আউট করা জরুরি, এবং তার আলোকে আমাদের পলিসি মেকিং করা দরকার। এবং পলিসি যারা মেক করবেন, তাহলে তো এখন একটা ভালো দিকে আমি দেখতে পাচ্ছি যে তরুণদেরকে, এই জেনারেশন লোকদেরকে আপনার এই সরকারের তার উপদেষ্টা হিসেবে আছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তরুণদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বড় রাজনৈতিক দল এখন যেগুলো আছে, আমরা অনেকগুলোতে দেখতে পাচ্ছি যে সবাই সমানভাবে তরুণদেরকে সেভাবে অ্যাক্সেস দিচ্ছেন না। সেটা দেওয়া উচিত, তাহলেই আপনার জেনারেশন গ্যাপটা অত দূর হবে। আপনি তো এক জেনারেশন আছেন, আরেক জেনারেশনকে আপনার টেবিলে নিয়ে আসেন, সে তার কথা বলবে, আপনি আপনার কথা বলবেন, তাহলে তো আপনার হয়ে গেলো, 2 দিয়ে 4 হয়ে গেলো, তাই না? কিন্তু আমরা বলে, আরে তোর বয়স্ক তুই কী বুঝবি, হ্যাঁ, এত এদের এখানে এনে কী লাভ, অথবা এরা কথা শুনবে না। এইসব চিন্তা বাদ দিতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর মনোয়ার ভাই। এই যে ধরেন ডাকসু ইলেকশন হলো, আপনি দেখেছেন আগে আমরা প্রায়ই দেখেছি আমাদের সময় বা আপনাদের সময়, এই যেমন মানে ছাত্ররা যখন ডাকসু ইলেকশনে কেউ সভাপতি সহসভাপতিতে দাঁড়াতো বা আপনার জিএসে দাঁড়াইতো, দেখা যেত ওনাদের বাবার বয়সী অনেকেই দেখা যায় জিএস। কিন্তু এবারে কিন্তু আমরা একটা ডিফারেন্স দেখতে পেয়েছি। ডাকসু ওনাদের ছাত্রদের বয়সী আরেকজন জিএস, এবং একটা অবস্থান ছিল, সবাই কথা বলছে, সবার কথা বলার অধিকারটা ছিল। এটা কি আগে ছিল, এবং এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। ডেফিনেটলি এটা একটা মানে আমরা খুবই আশান্বিত
তাদের এই যে ডাকসুরটা বিশেষ করে যে তরুণরা একটা তরুণ জেনারেশন কিন্তু আসছে এবং তাদের এবং প্রতিটি ক্যাম্পেইনে রাজনৈতিক দলই তাদের তাদের মানে তাদের একসাথে ক্যাম্পেইন তরুণদের করছে, দিয়েছে। তর্ক করছে, বিতর্ক করছে, আবার সবাই সামনে দেখা হলে কথা বলছে। আমি 97 থেকে ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্টুডেন্ট অ্যাফিলিয়েট ছিলাম, এরপরে মূল ক্যাম্পাসে। বাট আমাদের সময়টা তে ইলেকশন এগুলো আমরা পাই নাই, ডাকসুতে আমরা ইলেকশনগুলো পাই নাই। আমাদের রাজনৈতিক যে অপকালচার সেগুলোর একটা বিশাল অংশ আমাদের সময়ে থেকে আমরা দেখে আসছি, যেটার পরিবর্তনটা আমরা এই এখন রিসেন্টলি দেখলাম, 24-এ আমরা দেখলাম। এখানে আপনি খেয়াল করবেন যে কোনো রাজনৈতিক দলকে কিন্তু স্টুডেন্টরা ভোট দেয় নাই। দিস ইজ দ্য মানে রাজনৈতিক কালচারের পরিবর্তন, এবং এই পরিবর্তনটাই কিন্তু আমরা চাচ্ছি আগামী বাংলাদেশে, এবং আশা করি হবে। যে রাজনৈতিক দলগুলো এই পরিবর্তনটাকে অ্যানালাইসিস করে তাদের নিজেদের মধ্যে কোপ করতে পারবে, আগামী বাংলাদেশে কিন্তু তারাই রাজনীতি করতে পারবে। অপপ্রচার, আননেসেসারি কথাবার্তা বলা, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে গিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স করা, এগুলো জেনারেশন দেখবেন। আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের, সাধারণ স্টুডেন্টদের কথা শুনলে আপনি দেখবেন তারা কোথায় যে আমাদের মধ্যে একজন আমাদের জন্য কাজ করবে, কাজ করার ক্যাপাবিলিটিটা তার আছে এবং তার কমিটমেন্ট আছে, তার একই সাথে পড়াশোনা আছে, নেতৃত্বের গুণাবলী আছে। তাহলে কতগুলো বিষয় এখানে রিলেভেন্ট, অর্থাৎ এবং দেখবেন যে সামনে যে জনপ্রতিনিধি ইলেকশনটা হবে সেখানেও মানুষ এরকম একটা রিফ্লেকশন দিবে। আচ্ছা, এই জিনিসটা আমার একটা কোয়েশ্চন আছে, আমি আপনার কাছে আসবো। আমি আবু সালি এবার কাছে আসতেছি। এই যে উনি বলতেছেন যে পরিবর্তন, যে আগামী ইলেকশনে আমরা জানি যে বাংলাদেশে প্রায় 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এবং নতুন প্রজন্মের কিন্তু অনেকেই প্রায় কয়েক লাখ নতুন প্রজন্ম। আগামী নির্বাচনে কি আপনি মনে করেন নতুন প্রজন্ম, যে জেএনজি প্রজন্ম বলে, এরা ইলেকশনের পরিবর্তনে বা আপনার ক্ষমতার পরিবর্তনে এরা কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? অবশ্যই ভূমিকা রাখবে, এবং আমার মনে হয় শুধু ভূমিকা বলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এবং এইটা যদি সুষ্ঠু বুঝ হয়, ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম রেজাল্ট হয়েছে, চাইলেই আপনার সেন্টার দখল করা সম্ভব হয়নি। আমি বলছি না যে কেউ চেয়েছে, চাইলেও সে সুযোগ ছিল না। সিসিটিভি ক্যামেরা ছিল, সাংবাদিকরা ছিল, পর্যবেক্ষকরা ছিল, এবং শিক্ষকরা সহ সবাই, প্রশাসন সবাই ছিল। একটা সুষ্ঠু ইলেকশন উপহার দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিলেন, উৎসাহী ছিলেন। সেরকম হয়েছে। জাতীয় ইলেকশনটা যদি সেরকম হয়, তাহলেই দেখবেন আপনি তরুণদের যে ভোট এবং তাদের যে মতামত, ভোট মানে তো মতামত, তাদের যে রায়ের একটা হিউজ রিফ্লেকশন হবে। এবং এই রিফ্লেকশন আমি কেন বলতেছি সুষ্ঠু, কন্ডিশন দিয়ে বলতেছি, কোট আনকোট। সুষ্ঠু যদি না হয় তাহলে 12টা 11টার পরে সেন্টার আগের মতো দখল হয়ে যাবে। তারপরে একজন দুজন শিল দিবে, সাইন লাগাবে, শিল দিবে। 2001 সালে ইলেকশন আমি দেখেছি, 2008 সালে ইলেকশনের সময় বাংলাদেশে ছিলাম, আমি তখনও দেখেছি আপনার যেখানে যার প্রভাব আছে সেখানে আমরা মোটামুটি একটা সময়ের পরে আমরা সেন্টারটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং যেখানে অন্য দলের প্রভাব আছে এবং যার প্রভাব কম, সে ওই জায়গাটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। গ্যাঞ্জাম সৃষ্টি করার পরে কি হচ্ছে, মানুষ ভীতি সৃষ্টি হচ্ছে। তারপরে দেখা গেলো যে ওখানে যাদের প্রভাব বেশি তাদের লোকজন কিন্তু আর, বিশেষ করে মহিলারা আর বুটে আসতেছে না। এইভাবে একটা নেগেটিভ একটা তৈরি করা। তো এই জন্য সুষ্ঠুটা অত্যন্ত জরুরি। সেটা যদি হয় তাহলে দেখবেন যে বিভিন্ন জরিপ ইতিমধ্যে বিভিন্ন সংস্থাগুলো করেছে, সেগুলো সংস্থাগুলো দেখে যে তরুণরাই হবে আগামীর একটা পরিবর্তনের জন্য নিয়ামক শক্তি। এবং এইটা আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে। এবং আপনি দেখতে পাবেন অলরেডি, আমি যদি দলের নাম নিয়েই বলি, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে তাদের ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করেছে, অনেকগুলো, প্রায় 280টার উপরে। এবং সেখানে প্রায় 100 জনের মতো আছে যারা তরুণ, এবং অনেক ব্যারিস্টার আছেন, অনেক ডক্টর আছেন, অনেক ইয়াং ব্যবসায়ী আছেন, সফল এন্টারপ্রেনার আছেন। এবং আমার বিশ্বাস বিএনপিও যখন সামনে ইলেকশনে যাবে তাদের নমিনেশন দেবে, এবং সেক্ষেত্রে এদের সাথে প্রতিযোগিতা করতে হলে, প্রতিযোগিতা করে জিতে আসতে হলে তারাও তারুণ্যকে প্রাধান্য দেবে এবং তরুণদেরকে অগ্রাধিকার দেবে। যদি না দেয় তাহলে কিন্তু আমার মনে হয় ইলেকশন সুষ্ঠু হতেই হবে, এটা কিন্তু সবার একটা দাবি। আর যদি সুষ্ঠু হয়, আর যদি আপনি তরুণদেরকে অগ্রাধিকার না দেন, তাদের পলিসিকে আপনি অগ্রাধিকার না দেন, তাহলে কিন্তু আপনার এই জেনজি বলেন আর আলফা বলেন, এই তরুণদের ভোট কিন্তু পাওয়া যাবে। ধন্যবাদ। আপনি ওভারঅল যদি বলেন যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, এই যে ধরেন তরুণদের মতামতকে আপনার প্রাধান্য দেওয়ার জন্য, যেহেতু উনি বলেছেন যে একটা নিয়ামক হিসাবে কাজ করে, বড় নিয়ামক হিসাবে তরুণদের মতামতকে প্রাধান্য দেন, প্রতিটি রাজনৈতিক দলের কি করা উচিত বলে মনে করেন আপনি? আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই, আমাদের বিশেষ করে বড় যেই 3-4টা রাজনৈতিক দল যেগুলো,
তাদের একটা বিশাল গ্যাপ গেছে গত 17 বছরে নিজেদের দলীয় ইন্টারনাল, বিকজ আওয়ামী লীগের একটা 17 বছরের একটা কারণে বিএনপি ঠিকমতো কাজ করতে পারে নাই, জামাত ঠিকমতো কাজ করতে পারে নাই, তাদের ছাত্র সংগঠনগুলো ঠিকমতো কাজ করতে পারে, একটা গ্যাপ গেছে। সামনে নির্বাচনকে সামনে রেখে কিন্তু তাদের সবচেয়ে এই সংস্কারগুলা, দলীয় সংস্কারগুলা করা দরকার, এবং সেখানে তাদের অবশ্যই তরুণদেরকে প্রাধান্য দিতে হবে। তরুণদেরকে প্রাধান্য না দিলে আলটিমেটলি যারা দিতে পারবে তারাই কিন্তু সামনে ইলেকশনে ভালো রেজাল্ট করবে। এই জিনিসটা খুবই দরকার। এবং দলের মধ্যে যে কালচারটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, লিডার অ্যান্ড কর্মী বাহিনী একটা প্রভুবৃত্তের সম্পর্কের মতো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আমার মনে হয় এটাকে বাতিল করতে হবে, এবং এটা যদি বাতিল না করতে পারেন আগামীর প্রজন্ম কিন্তু আপনাদের যেই দলটা করতে পারবে না তাদের দিকে ঝুঁকবে না। আপনি এটার একটা ক্লিয়ার রেজাল্ট আমি আমার অ্যানালাইসিসে ডাকসুতে দেখছি। কারণ ছাত্রদল এখানে ভালো না করার পিছনে সবচেয়ে মৌলিক একটা কারণ আমার কাছে মনে হচ্ছে যে তারা গত 17 বছরে কাজ করতে পারে নাই, এটা সত্য কথা, কিন্তু তাদের কাজের ধরনটা কি শুধুমাত্র নেতৃত্ব নির্ভর, শুধুমাত্র পলিটিক্যাল বেসড হওয়ার কারণে তারা কাজ করতে পারে নাই। শিবির এখানে ভালো করার কারণ হচ্ছে তাদের রাজনৈতিক ধরনটা শুধু পলিটিক্যাল বেসড না, তাদের রাজনৈতিক ধরনটা হচ্ছিল একাডেমি বেস, এবং তাদের আদার্স অ্যাক্টিভিটি আছে। আদার্স অ্যাক্টিভিটি থাকার কারণে তারা অ্যাক্টিভ ছিল। পলিটিক্যালি তাদের সবাইকে ইনভলভ হইতে হয় নাই, যাদেরকে ইনভলভ হয়েছে তাদেরকে আওয়ামী লীগ দেখছে, নির্যাতন করছে। কিন্তু যারা পলিটিক্যাল ইনভলভ হয় নাই, কিন্তু তারা শিবিরই করছে, তারা একাডেমিক্যালি করছে, আদার্স অ্যাক্টিভিটি করছে, সোশ্যাল অ্যাক্টিভিটি করছে, তারা কিন্তু এখন ওই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা ফ্রন্টে চলে আসছে, কারণ তারা তো ওদেরই টিম ছিল, কিন্তু তারা অন্য অ্যাক্টিভিটির মধ্যে ছিল, ফলে তাদের কোনো গ্যাপ হয় নাই, এই জন্য তারা ভালো করছে। এখন আমি বলবো যে বিএনপিকেও সেম জায়গাগুলোতে নজর দেওয়া দরকার, কারণ দেশের বড় একটা রাজনৈতিক দল। আরেকটা কথা আমি আগের প্রশ্নের শেষে বলতে চাইছিলাম, যেটা আমি বলি যে বাংলাদেশের রাজনীতি, আই এম ভেরি শিওর ফ্রম মাই সাইড দ্যাট বাংলাদেশের রাজনীতি হবে হচ্ছে হলো মুসলিম এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, মুসলিম এবং ধন্যবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ, ধ- এটাকে যে অ্যাডপ্ট করতে পারবে সেই বাংলা, এবং মধ্যমপন্থা, এটা হচ্ছে এক্সট্রিমিজম এখানে কাজ করবে আপনার না। মতামত। জি, ওকে, আমার ধন্যবাদ। মতামত। ধন্যবাদ। আমি আবু সালেহ ইয়াবের কাছে একটা জিনিস জানতে চাই যে এই যে ধরেন এই দেশে ধরেন আপনার যে ছাত্র সংসদ ইলেকশন হয় না, বাংলাদেশে ছাত্র সংসদ ইলেকশন হয়, তো আমরা দেখেছি যে বাংলাদেশে রাজনীতিতে দেখা যায় যে আপনি কি মনে করেন যে রাজনীতি কি ছাত্রদের ব্যবহার করা হয়, নাকি ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে? এই দেশের ধরুন স্টুডেন্ট ইউনিয়ন আছে, স্টুডেন্ট ইউনিয়নরা ছাত্রদের অধিকারের জন্য কাজ করে, ওদের সাথে কিন্তু আপনার সেন্ট্রাল রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনার কি মনে হয় বাংলাদেশে কি ছাত্ররা যে রাজনীতি, এই যে ডাকসু সাকসু বা যে আপনার চাকসু ইলেকশনগুলো হয়, এই যে 1 বছর পরে পরে ইলেকশন হয়, বা মানে হওয়ার কথা, কিন্তু এই যে 5-6 বছর পরে ইলেকশন হইলো, এইখানে কি ধরেন ছাত্ররা তাদের অধিকারের জন্য কাজ করতে পারে, নাকি তাদের রাজনৈতিকভাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়? আপনি কি মানে আসলে কি ছাত্রদের রাজনৈতিকভাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নাকি? ধন্যবাদ। এটার উত্তর আপনার প্রশ্নের মধ্যেই আছে। প্রথমত, ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটা দিয়ে শুরু করলে বেটার আনসার আসবে। আবার বলা যায় যে ব্যবহৃত হচ্ছে কিনা, কেমন হওয়া উচিত, 3টা বিষয়। সো ব্যবহৃত হচ্ছে কিনা, ফ্যাক্ট হচ্ছে ইয়েস, স্টুডেন্ট আর বিং ইউজড ফর দ্যার মাদার অর্গানাইজেশন, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং যার ফলে যেটা হচ্ছে, ছাত্ররা যারা রাজনীতিতে আছে তারা নিজেদের পলিসি নিজেরা নির্ধারণ করতে পারছে না। উপর থেকে যে পলিসি ঠিক করে দেওয়া হচ্ছে সেটা তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। উপর থেকে বলা হচ্ছে যে তোমরা এটা করো, তারপর তারা সেটা করছে। তাহলে হলো যে আপনি একটু আগে জেনারেশন গ্যাপের কথা নিয়ে আসছিলেন, তাহলে এখানে তারা কি চিন্তা করছে, তাদেরকে তাদের মতো কাজ করতে না দিয়ে আপনি উপর থেকে যদি ওহিনাজিলের মতো করে কাজ করেন, যাদের 70 ঊর্ধ্ব বয়স, 60 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে, তাহলে তো হবে না। এটা ট্রু। আমাদের বাংলাদেশের মূল সমস্যাটা হলো এই যে দুর্নীতি বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা বলেন, তারপরে জনগণের বা দেশ সার্বিকভাবে উন্নয়নের পিছনে এগিয়ে না যাওয়ার পিছনে মূল কারণই তো হলো এটা, যে আমরা আমাদের দেশ চালায় রাজনীতিবিদরা। তো রাজনীতিবিদরা যদি নিজেরা এটাকে ঠিক করতে না পারে, হ্যাঁ, তাহলে তো সমস্যা এখানেই। তরুণরা এবং স্পেশালি যে রাজনীতি, এই ব্যবহারটা আপনি বলছেন যে উচিত কিনা, আপনার না উচিত না। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেক রাজনৈতিক দল
ছাত্র সংগঠনগুলোকে অনেকটা স্বাধীন করে দিয়েছে। তারা তাদের নিজেদের মতো করে কিন্তু পলিসি নির্ধারণ করছে, তারা তাদের নিজেদের মতো করে কাজ করে, তারা ছাত্রদের জন্য কাজ করছে, তারা কোচিং সেন্টার ওপেন করে ছাত্রদের কল্যাণের জন্য তারা কাজ করছে। তারা হচ্ছে হলে হলে গিয়ে পানির ফিল্টার দিচ্ছে, কারণ তারা বুঝতে পারতেছে যে এখানে আমরা ছাত্র, আমরা ইউনিভার্সিটিতে থাকি, আমার এখানে ঠান্ডা পানির প্রয়োজন, এবং সেই ব্যবস্থা কিন্তু তারা নিজেরা করে করতে পারছে। তো এইটা হলো ব্যাপার। ছাত্র রাজনীতি হওয়া উচিত অধিকার ভিত্তিক, ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্রদের সমস্যা এবং ছাত্রদের সমস্যার সমাধান কেন্দ্রিক, এবং এর একটা রিফ্লেকশনই হচ্ছে এই যে ডাকসু এবং জাকসু। এবং এখানে যারা ছাত্রদের জন্য কাজ করতে পেরেছে, ছাত্রদের জন্য পলিসি নিতে পেরেছে, ছাত্রদের জন্য ওয়েলফেয়ারের আশা দিতে পেরেছে, এবং কাজ যে করবে তার একটা প্রতিফলন দেখাতে পেরেছে, তাদেরকেই কিন্তু ছাত্র এবং ছাত্রীরা ভোট দিয়েছে। এবং ধন্যবাদ। এর মেসেজটা কি? মেসেজটা হলো এইটাই যে ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্রদের অধিকার ভিত্তিক, তাদের কেরিয়ার ডেভেলপ করার কেন্দ্রিক, তাদের স্কিল ডেভেলপ করার ধন্যবাদ। কেন্দ্রিক। আপনার এই কথার সাপেক্ষে আমি আসবো ডক্টর মনোয়ার ভাইয়ের কাছে। এই যে ধরেন ছাত্রদের লেজুর ভিত্তি রাজনীতির কারণে, যে মূল দলের যে আপনার আশীর্বাদ বা মূল দলের কথা শোনার কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক অবস্থা, আপনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড ছিল, এরপরে যে চা সিঙ্গারা সমস্যা এগুলো নিয়ে কথা বলা হতো যে ঢাকা ভার্সিটি এগুলোর জন্য পপুলার। তো এটা তো একটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না। একাডেমিকভাবে আপনার যদি আপনি সারা, ইভেন আপনি যদি সাউথ এশিয়ার মধ্যে দেখেন আমাদের অবস্থান কিন্তু অনেক অনেক নিচে। এই যে রেজুরভিত্তিক রাজনীতি করতে গিয়ে ছাত্ররা কিন্তু তাদের যে ছাত্রত্ব বা তাদের যে একাডেমিক যে ডেভেলপমেন্ট যেটা এটা করতে পারছে না। তো এর জন্য আসলে একাডেমিক ডেভেলপমেন্ট করার জন্য আসলে কি করা উচিত, মানে রাষ্ট্রের অথবা ধরেন শিক্ষকদের অথবা প্রশাসনের কি করা উচিত? এক্স্যাক্টলি। ছাত্র রাজনীতিটা যদি লেজুর ভিত্তিহীন হয়, তাহলেই এটা একটা, আপনি মনে করেন যে 60-70% জব ডান হয়ে যাবে। কেন? আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি যদি ছাত্র নেতা হয়ে থাকি, তাহলে আমি যখন শুধু আমার ছাত্রদের, আমি নিজেও ছাত্র, আমার নিজেরও ছাত্রদের অধিকারের জন্য কথা বলি, তখন আমার মাথায় কি আসবে? আমার মাথায় আসবে হলো আমার শিক্ষা, আমি যাতে শিক্ষা ব্যবস্থাপনায় যাতে আমি আমার যে প্রয়োজনীয়তাটা সেটা ফুলফিল হয়, আমি যাতে একাডেমিক এক্সিলেন্সের জন্য আমি কাজ করতে পারি, আমার শিক্ষক যাতে রাইটলি আমাকে নার্সিং করতে পারে, সেই জন্য মানে রাইট শিক্ষক যাতে আসে, শিক্ষক যাতে অ্যাকাউন্টেবল থাকে যে হি ইজ প্রোভাইডিং মি রাইট এডুকেশন অ্যান্ড ফ্যাসিলিটিস, ইউনিভার্সিটি ভিসি থেকে শুরু করে প্রশাসন যাতে আমার একজন ছাত্র হিসেবে, তখন এগুলো থাকবে আমার চিন্তার বিষয়। কিন্তু যদি লেজুর ভিত্তিক হয়, তখন আমার এই ক্যাম্পাস লিডার হওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতেছে হচ্ছে হলো আমার ঊর্ধ্বতন সংগঠন। তখন আমি অ্যাকাউন্টেবল হয়ে যাই হচ্ছে হলো আমার ওই বড় দলের কাছে। মানুষ কাজ করে অ্যাকাউন্টেবিলিটির কারণে, এবং এই দেশও যে কোনো জায়গায় যান অ্যাকাউন্টেবিলিটি হয় আপনি মানে আইনের কাছে, প্রশাসনের কাছে, কোনো এক জায়গাতে। তো লেজুর ভিত্তিক সংগঠনের প্রবলেমটা হচ্ছিল যে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা স্টুডেন্টের পরিবর্তে চলে যাচ্ছে হলো মাদার সংগঠনের কাছে, যার কারণে সবচেয়ে বড় ক্ষতি। এটা বাদ দিতে হবে। এবং আমি মনে করি যে ছাত্রদের রাজনীতি আগামী দিনের বাংলাদেশে, আমি যদি ছাত্র রাজনীতির বিষয়টা বলি, তাহলে আমি বলবো যে ছাত্ররা শুধুমাত্র একাডেমিক এক্সেলেন্সির মধ্যে রেখেই তাদের কার্যক্রম পরিচালনা করবে, এবং তাদের মূল কাজ থাকবে হচ্ছে হলো যে নৈতিক শিক্ষা এবং নেতৃত্বের গুণাবলী ডেভেলপ করা, যাতে করে তারা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিতে পারে। এখানে এই মুহূর্তে তাদের কোনো মানে পলিটিক্যাল আইডিওলজিকে ধারণ না করে তাদের একটা জেনারেলাইজড মোরাল ভ্যালুজ ডেভেলপ করা, একজন সোশ্যাল অ্যাকাউন্টেবল মানুষ হয়ে ওঠা, একজন মানবিক মূল্যবোধ সম্পর্ক মানুষ হিসেবে বাইর হবে। তারপরে সে চুজ করবে যে কোন সে যদি পলিটিক্স করে তাহলে কোন পলিটিক্যাল পার্টিটা তার জন্য ভালো। তখন সে কিন্তু তার নিজস্ব গাট নিয়ে সোসাইটিতে যাবে। এবং এখানে কানেক্টর হচ্ছে সরকার, বড় রাজনৈতিক দলগুলো, যারা কাজ করবে হচ্ছে হলো জনগণের অধিকার নিয়ে, তাদের ফাংশনিং থাকবে হচ্ছে হলো জনগণের রাইটস, জনগণের ভালো মন্দ দেখা সেটা নিয়ে। আর গভর্নমেন্টের যে এজেন্সিগুলো আছে সেগুলো থাকবে হলো জাস্টিস ডেভেলপমেন্ট করার জন্য। এবং সেখানে কোনো গভর্নমেন্টের এই যে দেখেন ক্যাম্পাসগুলোতে টিচার, আমি মনে করি যে টিচার পলিটিক্সটা 100% স্টপ করা দরকার। টিচার পলিটিক্সের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হলো টিচার পলিটিক্সের কারণে। কারণ আপনার তো নিজেরই মোরাল ভ্যালু নাই, হাউ ক্যান ইউ গিভ মি মোরাল ভ্যালুস? একজন টিচার যদি পলিটিক্যালি বায়াসড হয়ে থাকে, তাহলে সে ডেফিনেটলি তার পদ পদবীর জন্য সে আরেক বায়াসড কাজ করবে। আলটিমেটলি তখন আমি ছাত্র হিসেবে তার থেকে শেখার মতো অবস্থা থাকবে না। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আমি আবু সালেহ ইয়াবার কাছে আমি আসবো। এই যে শিক্ষকদের যে আপনার বর্তমান যে শিক্ষকদের যে অবস্থা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন, ইভেন আপনার
শিক্ষকদের কিন্তু আপনার এই যে পিএইচডির ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে অনেকগুলো নিউজ এসেছে যে চৌর্যবৃত্তির কারণে অনেকে পিএইচডি ক্যান্সেল করা হয়েছে এবং অনেককে আবার দেশের বড় বড় প্রশাসনিক কর্মকর্তাকে পিএইচডি দেওয়া হয়েছে এবং এই শিক্ষকরাই দিয়েছেন। এই যে শিক্ষকদের যে নৈতিক অধঃপতন এবং এটা কিন্তু ছাত্রদের মধ্যেও কিন্তু আপনার এইটা চলে আসছে। এই যে শিক্ষক এবং ছাত্রদের এই যে নৈতিক অধঃপতনে বিভিন্ন ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে। এই যে শিক্ষকদের যে সম্পর্ক বা শিক্ষকদের যে ছাত্রদের মানে শিক্ষকদের যে আপনার নৈতিকতা এবং ছাত্রদের এই বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। হ্যাঁ, দেখেন সাজু ভাই, আপনি সাদারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন, সিলেটের এবং বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। রেজাল্ট এবং আরও কিছু কন্ট্রিবিউশনের দিক থেকে আমি যদি ভুল না বলি, সাদারা ইউনিভার্সিটি কয়েকবার ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে, এবং আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ আমরা পেয়েছি। আমরা নিজ হাতে দেখেছি আমাদের আসলে ভবিষ্যৎটা কীভাবে আমরা রোস্ট করি, নষ্ট করি। এখানে সব কিছুর গোড়ায় আসলে আপনার পলিটিক্স জড়িত। এখন মূল পলিটিক্স আমাদের যারা ক্ষমতায় যাচ্ছি, আমরা চাচ্ছি সব কিছু আমার মতো করে হতে হবে, সব কিছু আমার দলের লোক বসাইতে হবে। এবং একটা বিশ্ববিদ্যালয়ের এখানে মেরিটোক্রেসিকে আমরা কোনো প্রাধান্য দিচ্ছি না, প্রায়োরিটি দিচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপাল ভালো, বাংলাদেশের কপাল ভালো যে বর্তমানে তার এমন একজন বিসি পেয়েছে, তার 36 পেজের সিবি আছে। এবং দুঃখজনক বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পারবেন এই ডাকসু ইলেকশন কেন্দ্রিক যে যত নেগেটিভ ক্যাম্পেইন হয়েছে, যে পলিটিক্যাল ট্র্যাকিং দেওয়া হয়েছে বিসি সহ আরও বিভিন্ন জনকে, সে তার মধ্যে এর মধ্যে আবার এটা একটা ছিল যে 36 পেজের সিবি কী করছে, মানে 36 পেজের সিবি এটা তার জন্য পজিটিভ না হয়ে আমরা পলিটিক্যাল মেন্টালিটি নিয়ে যারা তার সমালোচনা করছি, নেগেটিভলি করছি। তো এইরকম যারা যোগ্য আছে পলিটিক্যাল, এবং উনি এক জায়গায় বলেছেন যে আমি বিএনপিও করি না, আমি জামাতও করি না, তাহলে নির্দলীয় লোকদেরকে, যোগ্য লোকদেরকে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে বিসি করেন, প্রক্টর করেন, হলর প্রপোস্ট করেন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে শিক্ষক পলিটিক্সের যে প্রবণতাটা আছে সেটা কিন্তু তখন কমে আসবে। একজন শিক্ষক যখন দেখবে যে আমার বিসি হইতে হলে কোনো দল মেনটেন করা লাগবে না, আমার প্রপোস্ট হতে গেলে কোনো দল মেনটেন করতে হবে না, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো দল মেনটেন করার ব্যাপারটা এত খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে শুধু উপরে তারা মেনটেন করে ব্যাপারটা এমন না, নিচেও মেনটেন করে। অর্থাৎ মাদার অর্গানাইজেশনাল লিডারদের সাথে তো সম্পর্ক রাখেই, আবার ছাত্র সংগঠনের এদেরকেও ডেকে এনে বলে দেওয়া হয় তোর ক্লাস করা লাগবে না, আমরা তোকে পাশ দিয়ে দিব, তুই শুধু আমার কথা শুনবি, তোর মতো তোর রাজনীতি করবি, আর হলো ওই বড় তোর যারা আছে নেতা তাদেরকে কি আমাদের কথা বল, আমার প্রমোশনটা আটকে আছে, আমি প্রফেসর হতে পারছি না। তাহলে প্রফেসর হওয়া, অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া, এইগুলো যদি রিসার্চ বেস না হয়, এগুলো যদি একাডেমিক কাজ উপরে ভিত্তি করে না হয়, তাহলে তোমার মেরিটোক্রেসিকে আপনি প্রায়োরিটি দিতে পারলেন না, আপনি হাতে তুলে একটা দেশ থেকে ধ্বংস করে দিচ্ছেন। এটা একটা ব্যাপার যে পলিটিক্যাল পার্টিকে মেনটেন না করা, এই রিফর্মটা, এই রিফরমেশনটা অত্যন্ত জরুরি। আরেকটা হলো যে শিক্ষকদেরকে ফেসিলিটি বাড়াতে হবে আপনাকে। আপনি দেখবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার চেয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক বেশি উন্নত, এবং তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের রাজনীতি আমাদের রাজনীতির মতো এত কিন্তু নোংরা না। বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতি অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের চেয়ে অনেক ছাত্র তাদের অধিকারকে তারা বেশি পূরণ করতে পারে। এবং আমি জানি, যতটুকু জেনেছি, আমার কিছু বন্ধুবান্ধব আছে যে প্রাইমারি স্কুলেও পিএইচডি করা টিচাররা ক্লাস নেয়, কারণ সেটাকে সেই হিসেবে মহান হিসেবে নিয়েছে। তো আমি পিএইচডি করে বিশ্ববিদ্যালয়ের লেকচারার হয়ে অ্যাসোসিয়েট প্রফেসর যে বেতনটা পাই, সে বেতনটা যদি আমি প্রাইমারি স্কুলের টিচার হলেও পাই, তাহলে আমি এই ছোটো বাচ্চাদেরকে ফুলের মতো যারা, তাদেরকে গড়ে তোলারটাকে মহান পেশা হিসেবে নিয়ে তো আমি আমার সবটুকু আরও বেশি উজাড় করে সে জায়গায় আমি দিব। সেই জায়গাটা আমাদের দেশে এখনো নিশ্চিত হয় নাই। আমরা যারা ইন্টারমিডিয়েট শেষ করে ফেলেছে, 4 ইয়ার্সের অনার্স দেয় নাই, 3 বছরের ডিগ্রি সিস্টেম আমরা একটা করে রেখেছি, সেখানে কোনো রকম পাস করেছে, তারা কোথায় চাকরি করবে? গ্রামে গঞ্জে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে জায়গায় যত প্রাইমারি স্কুল আছে সেই জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে। তাহলে এইভাবে আপনি কিন্তু গোড়ায় আপনি কি দিতে পারছেন না, যাদেরকে আপনি সর্বোচ্চটা দিয়ে গড়ে তুলবেন তাদের গড়ে তুলতে পারতেছেন না। তো শিশুদের মধ্যে প্রাইমারি লেভেলে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়। তাহলে সেখান থেকে কি হবে, তখন তারা যে বেসিকটা বিল্ড আপ করে আসবে, তখন দেখবে ইন্টারমিডিয়েট লেভেলে আসলে তারা সাউন্ড হিসেবে ভালো রেজাল্ট করতেছে। বিশ্ববিদ্যালয় লেভেলে আসলে তারা কিন্তু এইভাবে নিজেদেরকে পলিটিক্সে ইনভলভ কম করে একাডেমিক ব্যাপারগুলোতে তারা মনোযোগ বেশি দেবে। তাহলে সমস্যাটা কোথায় হলো? শিক্ষকদের ফ্যাসিলিটি দিচ্ছেন না, তো তাহলে তারা কোথায় যাচ্ছে? আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অনেক উস্তাদ আছেন, অনেক টিচার আছেন, তারা এখানে খ্যাপ দেন, এবং এটা খ্যাপ শব্দটা তারা ইউজ করেন, এবং এটা এত বেশি প্রচলিত হয়েছে যে এটা বলতে তারা লজ্জা ফিল করেন না।
বন্ধু-বান্ধব বললো যে কোথায় আছি, টিচার বলতেছে আমি খেপ দিতে যাচ্ছি। তাহলে পাবলিক ইউনিভার্সিটির একজন টিচারের খেপ দেওয়া মানে হলো প্রাইভেট ইউনিভার্সিটিতে বিকালে গিয়ে উনি ক্লাস নিচ্ছেন। এটাকে উনি বলতেছেন কি রিক্সা ড্রাইভার আর ভ্যান ড্রাইভারের খেপ দেওয়ার মতো করে। কেন দিচ্ছেন? কারণ এখানে যে বেতন ভাতা পাচ্ছেন এটা দিয়ে তার হচ্ছে না। কেউ কেউ যে গ্রিডি আছেন, লোভী আছেন, এটা তো আছেই, যে আপনি বলেছেন যে 2 নম্বরই করে পিএইচডি করতেছেন, ধরা খাচ্ছেন, এটা তো নৈতিকতার অভাব আছেই। তাহলে আমাদের শিক্ষকদের ফ্যাসিলিটি বাড়াতে হবে, তাদের বেতন বাড়াতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে সেই এসিউরিটি দিতে হবে আপনাকে যে পলিটিক্যাল পার্টি মেনটেন না করলেও যোগ্যতা থাকলে, মেধা থাকলে আপনি ভিসি হতে পারবেন, প্রক্টর হতে পারবেন, হাউস টিউটর হতে পারবেন, প্রভোস্ট হতে পারবেন। তাহলে মূল জিনিস হলো আপনি চাচ্ছেন কি রিফরমেশন করেন। আপনি চাচ্ছেন যে হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, নন পলিটিক্যাল কিছু লোককে বসাই দিলেন, এখন যেটা করা হয়েছে বা ইলেকশন হওয়ার পরে দেখবেন এগুলো থাকবে না, সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি আপনি মূল যে রুটগুলো আছে সেই জায়গাটাকে রিফর্ম নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন যে অটোমেটিকলি কি গাছের গোড়ায় পানি দিলে ফল ধরবে, পাতা সজীব হবে। এটাই স্বাভাবিক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ডক্টর মনোয়ার, আপনি কি এই বিষয়ে কিছু অ্যাড করতে চান? আমি আমাদের এখানে একটু একটা জিনিস সময় অ্যাড কমে করতে গেছে। চাচ্ছি, সেম কথাই অনেকটাই উনি যেগুলো বলছেন। সো একাডেমিক জায়গাটাকে বাংলাদেশের আগামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে একাডেমিক জায়গাটাকে সম্পূর্ণ, আমি মনে করি আমার ব্যক্তিগত ঐমত, পলিটিক্স থেকে মুক্ত রাখা। এবং সেই ক্ষেত্রে আমি রিসেন্টলি নেই আগেও দেখছি, এটার সিলসিলা এখনও চলছে, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলে পর্যন্ত ম্যানেজিং কমিটির যে কমিটি তৈরি করা হয় এবং সেখানে সম্পূর্ণভাবে পলিটিক্যাল লোকগুলো সেখানে অ্যাসাইন করা হয়। এবং মজার বিষয় হচ্ছে যে পলিটিক্যাল লোকগুলো গ্রামে যারা নর্মালি পলিটিক্স করে, টু বি অনেস্ট কাউকে খাটো করে বলতেছি না, মেইনলি তো কারা কারা করতেছে, মেইনলি যারা পড়াশোনা করে উপরের দিকে বা বড় কোনো জায়গায় যেতে চান, দেখবেন যে গ্রামে একেবারে এখন সে দেখা গেছে যে সর্বোচ্চ ম্যাট্রিক পর্যন্ত পড়ছে, অনেক সময় ম্যাট্রিকও পড়ে নাই, কিন্তু এলাকাতে সে লিডার এমনি সেমনি হয়ে এখন ম্যানেজিং কমিটি, স্কুল ম্যানেজিং কমিটিতে সে মানে সভাপতি, সেক্রেটারি। এখন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি মানে হচ্ছে হলো এই স্কুলের হেডমাস্টার তার আন্ডারে, টিচাররা তার আন্ডারে, এখানে নিয়োগ প্রক্রিয়া থেকে সব কিছুতে তার, টিচাররা এক ধরনের তার ইয়েতে পড়ে যায়। ফলে হয় কি ওই স্কুলের এখন একজন এই লেভেলের লোক একটা স্কুলের শিক্ষা ব্যবস্থাপনা সামনে হয়, দেখা গেছে ওই স্কুলের অনেক ভালো ভালো এক্স স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর আছে, বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন সেক্রেটারি আছে, তারা যদি এই কমিটিটাতে হয়, তারা যেভাবে স্কুলটাকে ড্রিম করবে এবং তারা যেরকম ইন্টারন্যাশনাল তাদের আরও ফ্রেন্ড সার্কেলের এই স্কুল থেকে যারা পাশ করে গেছে তারা যেরকম সাপোর্টটা নিতে পারবে, আবার এই স্কুলের ছাত্রছাত্রীরা ওনাদের এই কমিটি দেখে যেরকম নিজেদেরকে মানে ধন্যবাদ হতে পারবে, ভাই। সেই জিনিসটা হচ্ছে না। আমাদের সময়টা একেবারে শেষ পর্যায়ে। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। আবু সালাইয়া ভাই, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা অনুষ্ঠান এখনই শেষ করে ফেলবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আসলে আগামীর বাংলাদেশ কথা বলা এক ঘন্টা শেষ হবে না। আমরা এই জিনিসটা আমরা কন্টিনিউ করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আগামীর বাংলাদেশ অনুষ্ঠান নিয়ে আমরা যখন আবার আসব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকুন, আমাদের ইসলাম চ্যানেল বাংলা দেখতে থাকুন। আমরা ভবিষ্যতে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।